মাই নেম ইজ শুভদীপ দে অ্যান্ড ইউ আর ওয়াচিং শুভদীপ দে ফার্মাসি টিউটোরিয়ালস। তো আগের ভিডিওতে আমরা জিপ্যাট 2015 20টা কোয়েশ্চেন সলভ করেছিলাম, আর এই ভিডিওতে নেক্সট 20টা কোয়েশ্চেন সলভ করব। তো স্টার্ট করা যাক। Question number 21. L'Oreal amino propionic acid in shampoo is used as option A clarifier, option B conditioner, option C pH adjustment, option D detergent. তো এই কোশ্চেনে কি বলছে, লরিয়াল অ্যামাইনো প্রোপিওনিক অ্যাসিড শ্যাম্পুতে কি হিসাবে ব্যবহার করে। তো এর কারেক্ট অ্যান্সারটা হলো কন্ডিশনার। অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে ডিটারজেন্ট তো হবে না, পিএইচ অ্যাডজাস্ট ডিটারজেন্ট তো কোনো কথাই আসে না, কেন শ্যাম্পুতে ডিটারজেন্ট কোনো কাজে আসবে না, ক্ল্যারিফায়ার হবে না, আর পিএইচ অ্যাডজাস্টমেন্টও হবে না। তো আমরা অপশনগুলো নেগলেক্ট করেও অ্যান্সারটা খুঁজতে পারি। এর কাউন্টটা দেখা যাক। ইনগ্রেডিয়েন্টস আর সেই ইনগ্রেডিয়েন্টসের এক্সাম্পল, যে ইনগ্রেডিয়েন্টসগুলো শ্যাম্পুতে ব্যবহার করা হয়। অ্যানায়নিক সারফেক্টেন্ট, এক্সাম্পল সোডিয়াম লরেল সালফেট SLS, যেটা মোস্টলি ব্যবহার করা হয়, মোস্টলি ইউজ। আদার্স আর অলসো ইউজড বাট দে রিডিউসিস দ্য ফোমিং এবিলিটি। কন্ডিশনিং এজেন্টস ইমপ্রুভস ম্যানেজএবিলিটি। লাস্টার যেটা আমরা শাইনিংও বলে থাকি, অফ হেয়ার। এক্সাম্পল ল্যানোনিন, মিনারেল অয়েল। আর ন্যাচারাল প্রোডাক্ট মানে কিছু এক্সাম্পল এগ, লেসিথিন। আর পলিমারের মধ্যে কিছু এক্সাম্পল পলিভিনাইল, পাইরোলিডন আর লরিয়াল অ্যামাইনো প্রোপিওনিক অ্যাসিড। থিকনিং এজেন্টের মধ্যে থিকনিং এজেন্ট ওটা কি করে, মেক শ্যাম্পুস ভিসকাস সো দে আর ইজি টু পোর অ্যান্ড হ্যান্ডেল। তার কিছু এক্সাম্পল গাম, ট্রাগাগান, পেকটিন। চিলেটিং এজেন্টস সেটা কি করে শ্যাম্পুতে, প্রিভেন্টস ডিপোজিশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস অফ সোপ অন হেয়ার। তার কিছু এক্সাম্পল EDTA, ইথিলিন ডাইঅ্যামাইড টেট্রা, অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। অ্যান্টি ড্যান্ড্রাফ এজেন্টস, তার এক্সাম্পল জিঙ্ক, পিরিডিনিয়াম, থায়োল এন অক্সাইড, ZPTO। প্রিজারভেটিভস সেটা কি করে, প্রিভেন্টস ডিটোরিয়েশন। তার এক্সাম্পল পি হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এস্টার, পি মানে প্যারা। পারফিউমস, তার এক্সাম্পল ফর্মালডিহাইড, স্টেবিলাইজার্স, মেনটেন্স ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তার এক্সাম্পল টোকোফেরল, BHA, BHT। BHA অর্থাৎ বিউটেল হাইড্রক্সি অ্যানিসল, আর BHT অর্থাৎ বিউটেল হাইড্রক্সি টলুইন। তো এইগুলো আমাদের শ্যাম্পুতে আমরা শ্যাম্পু বানাতে ব্যবহার করি। আর যেগুলো বাঁ দিকে আছে সেইগুলো হলো আমরা শ্যাম্পু বানাতে ব্যবহার করি। আর যেই জিনিসগুলো ব্যবহার করি তার কিছু এক্সাম্পল, যেমন অ্যানায়নিক সারফেক্টেন্ট SLS কমন। কন্ডিশনিং এজেন্টের মধ্যে মিনারেল অয়েল, ল্যানোনিল, লরিয়াল অ্যামাইনো প্রোপিওনিক অ্যাসিড, যেটা আমাদের কোশ্চেন। থিকনিং এজেন্ট গাম, ট্রাগাগান। চিলেটিং এজেন্ট EDTA, সাইট্রিক অ্যাসিড। অ্যান্টি ড্যান্ড্রাফ এজেন্ট ZPTO। প্রিজারভেটিভস প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এস্টার। পারফিউমস এক্সাম্পল ফর্মালডিহাইড, স্টেবিলাইজার্স। তার এক্সাম্পল টোকোফেরল, BHA, BHT। তো আমাদের 21 নম্বর কোশ্চেনটা হলো। নেক্সট দেখা যাক। Creatinine clearance is used as a measurement of passive renal absorption, glomerular filtration rate, renal excretion rate, না all of this। তো এর কারেক্ট অ্যান্সার হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। ক্রিয়েটিনিন, তো কোশ্চেনে কি জিজ্ঞাসা করছি, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স
টা কি মেজার করতে ব্যবহার করা হয়? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটাকে আমরা শর্টে বলি জিএফআর। তো কারণটা দেখা যাক। Characteristics of a substance for measuring GFR must be freely filtered, not absorbed, not secreted. Rate of excretion is equal to rate of filtration. পড়ে নি তারপরে বলছি। For measuring GFR, inulin or creatinine is used. Creatinine is endogenously produced and is freely filterable, not reabsorbed, not secreted. Inulin clearance is a better measure, but it is not produced endogenously, so creatinine clearance is used routinely for GFR measurement. আমরা একটা সাবস্টেন্স ঠিক করব যে সেটা জিএফআর কে মেজার করবে, তার কি কি ক্যারেক্টারিস্টিক লাগবে, সেটাকে ফ্রিলি ফিল্টার্ড হতে হবে, সেটা সেই সাবস্টেন্সটা এমন হতে হবে যেটা কি না রিঅ্যাবজর্ব হচ্ছে না সিক্রেট হচ্ছে। মানে আমার যে ডায়াগ্রামটা আছে, যে নেফ্রন, সেখানে যদি কোনো সাবস্টেন্স ঢোকে ওই অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে, তাহলে যেন সেটা ওই আর্টেরিওল গ্লোমেরুলাস থেকে বাউমান্স ক্যাপসুলে যাবে, সেই যাওয়াতে যেন কোনো রকম ফিল্ট্রেশন যাতে না হয়, মানে ফ্রিলি ফিল্টার হবে। আর সেই বাউমান্স ক্যাপসুল থেকে পিসিটি হেনলিস লুপ দিয়ে যাবে, সেখানে যেন কোনো রকমের রিঅ্যাবসর্পশন না হয়, মানে সেটাকে আবার নেফ্রন নিজের কাছে টেনে নেবে, সেরকম জিনিস না হয় না। ওটা কোনো রকমের সিক্রেশন যাতে হয় বাইরে থেকে, মানে ওই জিনিসের কোনো রকম না বাইরে থেকে সিক্রেশন হয়, তাহলে আমরা ওই জিনিসটাকে জিএফআর এর মেজারমেন্টে ব্যবহার করতে পারবো। মানে কি, রেট অফ এক্সক্রিশন ইজ ইকুয়াল টু রেট অফ ফিল্ট্রেশন, মানে যেটা গ্লোমেরুলাস থেকে বাউমাস, মানে যে অ্যামাউন্টটা গ্লোমেরুলাস থেকে বাউমাস ক্যাপসুলে যাচ্ছে, মানে রেট অফ ফিল্ট্রেশন, সেটাই যেন এক্সক্রিশন দিয়ে বেরোয়। তাহলেই বুঝতে পারবো যে ওই সাবস্টেন্সটা আমি জিএফআর এ ব্যবহার করতে পারবো। আর আমরা জিএফআর এ মেজারমেন্টের জন্য ইনিউলিন আর ক্রিয়েটিনিন ব্যবহার করে থাকি। ক্রিয়েটিনিনটা আমাদের বডিতেই প্রডিউসড হয় অ্যাজ এ মেটাবোলাইট হিসাবে, আর সেটা ওই সব ক্যারেক্টারিস্টিকগুলোই ফুলফিল করছে। কী কী ক্যারেক্টারিস্টিক? তিনটে ক্যারেক্টারিস্টিক ছিল: ফ্রিলি ফিল্টারেবল, নট রিঅ্যাবজর্ব, নট সিক্রেটেড। কিন্তু ইনিউলিনটা ক্রিয়েটিনিন থেকে ভালো জিএফআর মেজারমেন্ট করে, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হলো এ এন্ডোজেনাসলি, মানে ভেতরে প্রডিউসড হয় না, এটাকে বাইরে থেকে পাঠাতে হয়, মানে বাইরে থেকে ইনজেক্ট করতে হয় ভেতরে। তাই জন্য আমরা রুটিন মেজারমেন্ট জিএফআরটা রুটিন মেজারমেন্টের জন্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটাই ধরে থাকি। তোমাদের 22 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট দেখা যাক 23। The loading dose LD of a drug is usually based on the total body clearance of the drug, percentage of drug bound to plasma proteins, fraction of drug excreted unchanged in the urine, apparent volume of distribution and desired drug concentration in plasma. তো আমাদের কারেক্ট অপশনটা কি? অপশন ডি, apparent volume of distribution and desired drug concentration in plasma. তো কোয়েশ্চেনটা কি চেয়েছে? দ্য লোডিং ডোজ এলডি, যেটাকে আমরা এলডি বলে থাকি, অফ আ ড্রাগ ইজ ইউজুয়ালি বেসড অন দি, মানে ড্রাগের লোডিং ডোজ তার উপর বেসড হয়। তো আমাদের ক্যারেক্টার কি দেখা হলো? অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের উপর বেসড হয়, আর ডিজায়ার্ড কনসেন্ট্রেশন
আর ডিজায়ার্ড ড্রাগ কনসেন্ট্রেশন ইন প্লাজমার উপর বেসড হয়ে থাকে। তো কারণটা দেখা যাক। লোডিং ডোজ, দিস ইজ আ সিঙ্গেল অর ফিউ কুইকলি রিপিটেড ডোজেস given in the beginning to attain target concentration rapidly. Loading dose is equal to targeted plasma concentration into volume of distribution divided by bioavailability. তো কি দাঁড়াচ্ছে, LD is equal to CP into V by F। পড়ে নি দিয়ে বলছি। Initially, a large dose is administered to attain the steady state quickly. লোডিং ডোজ হলো এমন একটা ডোজ, সেই ডোজটা সিঙ্গেলও হতে পারে অথবা কুইক মানে কয়েকটা কুইক রিপিটেড ডোজও হতে পারে, যেটা আমরা প্রথমে দিয়ে থাকি যাতে আমরা যেই টার্গেট যেই কনসেন্ট্রেশনটা পাওয়ার দরকার সেটা পাই। একটা এক্সাম্পল হলো ক্লোরোকুইন, যেটা কিনা আমরা অ্যাজ আ ড্রাগ নিয়ে থাকি, সেটা আরবিসিতে প্লাজমোডিয়াটাকে ডিস্ট্রয় করে, যেটা কিনা ব্লাড ভেসেলের মধ্যে আরবিসি আছে, আরবিসির মধ্যে প্লাজমোডিয়া হয়ে থাকে, সেই ক্লোরোকুইনটা কি করে প্লাজমোডিয়াকে ডিস্ট্রয় করে। কিন্তু যখন আমরা ক্লোরোকুইনটা দিই সেটা লিভারে ঢুকে যায়, ব্লাড ভেসেল অতিক্রম করে, ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো যদি আমরা একটা ডোজ দিই 100 গ্রামের, 100 মিলিগ্রামের, তাহলে সেটা লিভারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কোনোই কাজ দেখাবে না। তো যদি আমি 200 দিই, 200টা হয়ে যাবে, লিভারে চলে যাবে, 100 200 চলে গেল। এরকম যদি 5 বার 100 দিই তাও সেটা লিভারে চলে যাবে। কিন্তু একটা তো পয়েন্ট আসবে যেটাতে লিভার স্যাচুরেটেড হয়ে যাবে, যাতে কি না লিভার আর কিছু অ্যাবজর্ব না করতে পারে। এবার যেই ডোজে দেওয়া হোক সেটা ওই প্লাজমোডিয়াকে ডিস্ট্রয় করবে। সেই যতগুলো ডোজ আমরা দিচ্ছি যাতে কি না ওই আমরা ডিজায়ার্ড এফেক্টটা পেয়ে থাকি স্টার্টিংয়ে, সেটাই হলো লোডিং ডোজ। তো এই ক্ষেত্রে যে এক্সাম্পল, সেখানে যদি আমরা ধরে থাকি লিভারের স্যাচুরেটেড হওয়ার জন্য 500 মিলিগ্রাম দরকার, তাহলে আমরা এখানে লোডিং ডোজ কি দেবো 600। তো এই ক্ষেত্রে হলো লোডিং ডোজ 600 মিলিগ্রাম। এবার আমরা এই 600 মিলিগ্রামটা একটা সিঙ্গেলও দিতে পারি অথবা রিপিটেড ডোজ দিতে পারি, মানে 100 100 100 এরকম 6 বার, যাতে কিনা আমরা ওই টার্গেট কনসেন্ট্রেশনটাকে অ্যাটেন্ড করতে পারি। আমরা ফর্মুলা দেখে বুঝতে পারছি যেগুলো নিউমারেটরে আছে সেইগুলো যদি বাড়ে তাহলে আমাদের লোডিং ডোজের কনসেন্ট্রেশনও বাড়বে, আর যেটা ডিনোমিনেটরে আছে আর সেটা যদি বাড়ে তাহলে আমাদের লোডিং ডোজের কনসেন্ট্রেশনটা কমবে। তো লোডিং ডোজ টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে যদি আমাদের টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশনটা বেশি হয়, মানে বেশি লাগে, তাহলে আমাদের লোডিং ডোজটা বেশি লাগবে। এখানে কারণটা এখানে দেখেও বুঝতে পারবো, যদি আমাদের লিভার স্যাচুরেশনটা বেশি হয় তাহলে আমাদের কনসেন্ট্রেশন বেশি লাগবে, আর কনসেন্ট্রেশনটা প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশন বেশি লাগবে, আর যদি ড্রাগের কনসেন্ট্রেশনটা বেশি লাগে তাহলে আমাদের লোডিং ডোজটা বেশি লাগছে। আর ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের সঙ্গেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবো, যদি আমাদের কোনো ড্রাগের ডিস্ট্রিবিউশন মানে চলে যাওয়ার নেচারটা বেশি হয়, মানে চলে যাওয়ার নেচার হয়, মানে ডিস্ট্রিবিউট হওয়ার নেচারটা বেশি হয়, তাহলে আমাদের লোডিং ডোজ বেশি লাগবে, কেননা সেটা চলে যাচ্ছে। আর বায়ো অ্যাবিলিটির সঙ্গে ইনভার্সলি,
মানে বায়োঅ্যাবিলিটি যদি কোনো ড্রাগের বেশি হয় তাই লোডিং ডোজও কম লাগবে। কেননা বায়োঅ্যাবিলিটি যদি একটা ড্রাগের 100% মানে 90%, মানে আমি যেই ড্রাগটা নিলাম বডিতে তার 90% ড্রাগ ওই ওখানে গিয়ে অ্যাফেক্ট করছে, আর একটা কেস ধরলাম তার 50% বায়োঅ্যাবিলিটি, মানে সে যদি কোনো ড্রাগ আমরা নিই অ্যাডমিনিস্টার করা হয় তার 50% সেখানে গিয়ে অ্যাফেক্ট করছে ডিজায়ার্ড জায়গায়। তার মানে কি, তার 50% লস হয়ে গেল। তার মানে যার যত বেশি বায়োঅ্যাবিলিটি তার লোডিং ডোজটা কম লাগবে, কেননা আমাদের লসটা কম লাগছে, তাই জন্য লোডিং ডোজটাও কম লাগবে। তো আমাদের এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট দেখা যাক। Number 24. A good in vitro and in vivo dissolution correlation can be obtained when the in vitro dissolution is performed under normal condition, sink condition, high temperature, a constant value. এই in vitro and in vivo dissolution correlationটাকে আমরা শর্টে বলি IVIC। তো কোশ্চেনে কি বলছে, a good IVIC can be obtained when the in vitro dissolution is performed under, একটা ভালো IVIC পাবো কখন, আমরা একটা ভালো IVIC কখন পাবো, যখন কিনা ইনভিট্রো ডিসলিউশনটা পারফর্ম করা হচ্ছে এর মধ্যে চারটের মধ্যে কোন কন্ডিশনে, নর্মাল কন্ডিশন, সিঙ্ক কন্ডিশন, হাই টেম্পারেচার না কনস্ট্যান্ট ভ্যালুতে। তোমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে, সিঙ্ক কন্ডিশনে। দেখা যাক কেন। সিঙ্ক কন্ডিশন বাঁ দিকে আর তার ডান দিকে নন সিঙ্ক কন্ডিশন। এখানে সিঙ্কের এস মানে সিঙ্ক, এস মানে স্টমাক, এটা মাথায় রাখতে হবে। তো এটা স্টমাকের ফিগার। তো পয়েন্টগুলো দেখা যাক। ড্রাগ রিলিজ ইনটু দ্য বাল্ক সলভেন্ট উইল বি এন্টার will be entered into blood simultaneously. Solvent never become saturated with drug. CT is equal to CB is never obtained. Dissolution which will take place continuously. A non-sink condition, drug released into the bulk solvent will be accumulated within the solvent. Solvent becomes saturated with drug. After some time, CT is equal to CB is obtained. Further, no dissolution will take place. তো কি দেখা গেল, drug released into the bulk solvent will be entered into blood simultaneously. ড্রাগ যেটা আমরা কোনো ড্রাগ নিলে, যদি আমরা কোনো ট্যাবলেট ইনজেক্ট মানে অ্যাডমিনিস্টার করি সেটা ওরালি, সেটা ট্যাবলেট থেকে ড্রাগটা বেরোবে। ড্রাগটা বাল্ক সলভেন্ট, এখানে সলভেন্ট বোঝাতে স্টমাকের ভেতরে যা আছে স্টমাকে যাবে। ড্রাগ যেটা সেটা ট্যাবলেট থেকে বেরোবে, দিয়ে সলভেন্টে যাবে, দিয়ে সেটা ব্লাডে চলে যাবে। কেন, ব্লাডের ওয়ালগুলো পারমিয়েবল, তাই জন্য স্টমাকের ওয়াল থেকে ব্লাডে চলে যাবে। তো এই জন্য কি হচ্ছে, সলভেন্ট নেভার বিকাম স্যাচুরেটেড উইথ ড্রাগ।
সলভেন্টটা কখনো স্যাচুরেটেড হচ্ছে না ড্রাগের জন্য। কেন স্যাচুরেট হচ্ছে না? কেননা যখনই ট্যাবলেট থেকে ড্রাগটা সলভেন্টে যাচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে ব্লাডে চলে যাচ্ছে। তাই জন্য আমাদের সলভেন্টটা কখনো ড্রাগের কারণে স্যাচুরেট হচ্ছে না। আর এই সিটি ইজ ইকুয়াল টু সিবি কখনো পাওয়া যাচ্ছে না। সিটি মানে কি? কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ট্যাবলেট, আর সিবি মানে কি? কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন বাল্ক সলভেন্ট। মানে আমার যদি ট্যাবলেটের মধ্যে 200 মিলিগ্রাম কোনো ড্রাগ থাকে, আর সেই 200 মিলিগ্রামটাই আমার সলভেন্টে কখনো পাওয়া যাবে না। কেন কি না? মানে সিটি ইকুয়াল টু সিপি কখনোই হচ্ছে না। কেন কি না? আমার এই 200 মিলিগ্রামটা হয় 10-10 করে বেরোচ্ছে, 10-10-10-10 করে 20 বার বেরোচ্ছে, হয় 100 করে বেরোচ্ছে। যখনই 100টা বেরোলো, সেটা যখনই সলভেন্টে গেল, সলভেন্টে যাওয়ার পরে সেটা মেমব্রেন দিয়ে ব্লাডে চলে গেল। তাতে কি হলো? যে পরের 100টা বেরোলো, যখনই পরের 100টা বেরোলো, তখন ওই সলভেন্টের মধ্যে কিন্তু আগের 100টা প্রেজেন্ট নেই। আর আগের 100টা প্রেজেন্ট না থাকায় ওই সিটি ইজ ইকুয়াল টু সিবি এইটা কখনো হচ্ছে না। আর ডিসসলিউশন সব সময় কন্টিনিউয়াসলি হতে থাকছে জিনিসটা। আর এর উল্টো কেসে কি হচ্ছে? নন সিঙ্ক কন্ডিশনটা বোঝাতে আমাদের এখানে একটা বিকার নেওয়া হয়েছে, বিকারের ভেতরে ট্যাবলেট নেওয়া হয়েছে। তো যখনই ট্যাবলেট থেকে ড্রাগটা বেরোচ্ছে, ড্রাগটা বাল্ক সলভেন্টে গেল, বাল্ক সলভেন্টে মানে সলভেন্টের মধ্যে যাচ্ছে, সলভেন্ট থেকে আর বাইরে কোথাও যেতে পারছে না। আর না যেতে পারাতেই সেই সলভেন্টের মধ্যে ড্রাগটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, আর সিটি ইজ ইকুয়াল টু সিবি হয়ে যাচ্ছে। আর এটা হওয়াতে আর এই ট্যাবলেটটা পুরোপুরি গুলছে না। এই স্টম্যাক, আমি এখানে ডান দিকে বিকার, বাঁ দিকে স্টম্যাক নিয়েছি। কেন স্টম্যাকটা নিয়েছি? জিনিসটাকে ভালোভাবে বোঝানোর জন্য। আসল ডায়াগ্রাম কিন্তু নিচেরটা। এটাকে ভালোভাবে এক্সপ্রেস করার জন্য স্টম্যাকের ডায়াগ্রামটা নেওয়া হয়েছে। এই বাঁ দিকে যে নিচের ডায়াগ্রামটা আছে, সেখানে ট্যাবলেট আছে, ট্যাবলেট থেকে ড্রাগটা বেরোচ্ছে, ড্রাগটা সলভেন্টে আছে, যে সলভেন্ট থেকে আবার ওই ইভার্টেড র্যাট ইন্টারসাইনের মাধ্যমে সেটা অ্যাবজর্ব হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে যাতে কি হচ্ছে? সলভেন্ট যার মধ্যে ট্যাবলেটটা নেওয়া হয়েছে, সেটা কখনো স্যাচুরেটেড হচ্ছে না, আর এই গোলাটা কন্টিনিউয়াস হচ্ছে। তো আমার কোশ্চেনটা কি ছিল? একটা ভালো আইভিআইসি পাওয়ার জন্য কোরিলেশন পাওয়ার, মানে আইভিআইসি মানে কি? ইনভিট্রো আর ইনভিভোর মধ্যে ডিসসলিউশন কোরিলেশন, সেটা পাওয়ার জন্য এই ইনভিট্রো ডিসসলিউশন, মানে ইনভিট্রো মানে কি? বডির বাইরে, আর ইনভিভো বডির ভেতরে। এই ইনভিট্রো ডিসসলিউশনটা পাওয়ার জন্য কোন কন্ডিশনে একটা ভালো আইভিআইসি পাওয়ার জন্য এই ইনভিট্রো ডিসসলিউশনটা কোথায় পারফর্ম করব? একটা সিঙ্ক কন্ডিশনে পারফর্ম করব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। concentration of drug, এটা number 25, concentration of drug in blood is 40 milligram per ml, dose of the drug is 200 milligram, assuming minute elimination, VD will be 5 ml, 0.5 ml, 2.5 ml, 3 ml. তো এই প্যাটার্ন হলো 5 ml, এটা নিউমেরিক্যাল। তো
ব্লাডের মধ্যে ড্রাগের কনসেন্ট্রেশনটা কত? 40 আমরা পেয়েছি এটা, আর আমরা ডোজ কত দিয়েছি? 200। তো ভিডি মানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, যেটা কি না অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, মানে ওই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটাকে আমরা অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশনও বলে থাকি। কত হবে? তো অ্যান্সার হচ্ছে 5 ml। এবার কী করে হচ্ছে সেটা দেখা যাক। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অর অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হ্যাজ নো ফিজিক্যাল বেসিস। এর কোনো ফিজিক্যাল মানে সত্যি সত্যি কোনো কাজ নেই। তো এর ফর্মুলাটা কি? ভিডি ইজ ইকুয়াল টু ডোজ ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন। ডোজ কত দেওয়া হচ্ছে আর প্লাজমাতে কনসেন্ট্রেশন কত পাওয়া হচ্ছে, তার ডিভিশনটা রেজাল্টটাই হলো ভিডি, মানে 200/40 ইজ ইকুয়াল টু 5। 5 হলো অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। An additive used to reduce dye well friction in tablet compression is glidants, lubricants, anti-adherents, diluents. তো এর কারেক্ট অ্যান্সারটা হলো লুব্রিক্যান্টস। তো কোশ্চেনে কি চাইছে? একটা অ্যাডিটিভ যেটা ডাইওয়েল ফ্রিকশনটা কমায় ট্যাবলেট কম্প্রেশন প্রসেসে। তো এর মধ্যে কোনটা কমায়? লুব্রিক্যান্টস। তো ডায়াগ্রামের মধ্যে দুটো ব্লক আছে, ওপরটা দুটো ব্লক আছে আর উপরে দুটো রেক্ট্যাঙ্গেল আছে। এই রেক্ট্যাঙ্গেল মাঝে যেই পোর্শনটা সেটা হলো ডাই অ্যাক্টিভিটি। তো ট্যাবলেট কম্প্রেশন প্রসেসে প্রথমে আমরা ওই ডাই ক্যাপাসিটিটাকে অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্টিং দ্য ডাই ক্যাপাসিটি, মানে নিচের ব্লকটা ওপরে যাবে আর নিচে থাকবে, মানে কতটা ফিল আপ মানে কতটা আমরা মানে ট্যাবলেটটা মোটা হবে না পাতলা হবে সেই অনুযায়ী আমরা নিচের ব্লকটাকে ওটা নামা করাই। স্টেপ 2তে কী করা হয়? সেই ডাই অ্যাক্টিভিটি যেই ফাঁকা জায়গাটা যার জন্য আমরা ওঠানামা করালাম সেটাকে ফিল করি ওই ড্রাগগুলো দিয়ে স্টেপ 3তে কী করি? ওই ওপরের ব্লকটা দিয়ে প্রেস করা হয় যাতে ওই জিনিসটা একটা ট্যাবলেট ফর্মে আসে, পাউডারগুলো। আর স্টেপ 4-এ কী করি? ওটা প্রেস হয়ে যাওয়ার পর সেটা উপরে উঠে যায়, উপরের ব্লকটা, আর নিচের ব্লকটা নিচ থেকে উপরে ওঠে দিয়ে বাঁ দিক দিয়ে বার করে দেয় ট্যাবলেটটাকে। এই ট্যাবলেটের মধ্যে ইনগ্রেডিয়েন্টস কিছু ইনগ্রেডিয়েন্টসের নেচার হয়, আর সেই ইনগ্রেডিয়েন্টসগুলো কেন হয় আর যে ইনগ্রেডিয়েন্টসের নেচার সেইগুলো আমরা ওই নেচারের জিনিসপত্রগুলো কেন ব্যবহার করি তা লেখা আছে। ডিসইনগ্রেডিয়েন্ট, প্রথমটা হলো ডিসইনগ্রেডিয়েন্ট। এটা হলো এমপ্লয়েড ইন ট্যাবলেট ফর্মুলেশন টু ফ্যাসিলিটেট দ্য ব্রেকডাউন অফ ট্যাবলেট ইনটু গ্র্যানিউলস when they enter the stomach. Example, microcrystalline cellulose. Next হচ্ছে glidant. They improve the flow characteristics of the granulation within the hopper and the tablet dye. Example, colloidal starch. Next, diluent, used to make up the required bulk of the tablet. Example, lactose starch. Next, lubricants, reduce friction between wall of tablet and wall of dye during tablet ejection. Example, magnesium stearate. Next, binder, starch tarragon. Anti-adherents. Next, anti-adherents prevent adhesion of the tablet material to the surface of dyes. Example, talc, cornstarch. Next, humectant used to prevent drying of preparation.
এক্সাম্পল গ্লিসারিন, সরবিটল। তো ডিসইনগ্রেডিয়েন্টটা কি? আমরা এটা হলো ট্যাবলেট ফর্মুলেশনে ব্যবহার করা হয় যাতে কি না ট্যাবলেটগুলো যখন এই ট্যাবলেটটা যাতে ভালোভাবে গ্র্যানিউলসে কনভার্ট হয় যখন ওটা স্টমাকে এন্টার করে। মানে ডিসইনগ্রেডিয়েন্ট এমন একটা ডিসইনগ্রেডিয়েন্টটা হলো এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা কি না স্টমাকে এন্টার করার ফলে ট্যাবলেটটা গ্র্যানিউলসে কনভার্ট হয়ে যায়। এক্সাম্পল মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ। আর গ্লাইডেন্টটা কি? এটা যেই গ্র্যানিউলগুলো আছে মানে যেখানে ট্যাবলেট বানানো হবে তার ফ্লো ক্যারেক্টারিস্টিক মানে যাতে ওটা ভালো করে ফ্লো করতে পারে তার ফ্লো ক্যারেক্টারিস্টিকটাকে ভালো করে, ইমপ্রুভ করে। এক্সাম্পল কোলোয়েডাল স্টার্চ। আর ডায়ালুয়েন্সটা কি? ট্যাবলেটটা হয়তো আমার 499 গ্রাম ড্রাগ আছে, তো বাকি ওই বাকি ওই 1 মিলিগ্রাম কি করবে? ওই ল্যাকটোজ মানে ডায়ালুয়েন্ট দিয়ে ভরাট করবে। এক্সাম্পল ল্যাকটোজ স্টার্চ। আর লুব্রিকেন্সটা কি? লুব্রিকেন্সটা হলো এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা ট্যাবলেটের গা আর ডায়ের ওয়ালের মধ্যে যাতে ফ্রিকশনটাকে কমায় ট্যাবলেট ইজেকশনের সময়। ম্যাগনেসিয়াম স্টিরেট তার একটা এক্সাম্পল। বাইন্ডার এক্সাম্পল স্টারস্টাগান। অ্যান্টিআইডেন্সটা কি? অ্যান্টিআইডেন্স হলো এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা ট্যাবলেট মেটেরিয়াল যাতে ডায়ের সারফেসে না চেটে। এক্সাম্পল ট্যাল্ক আর কনস্টার্চ। আর হিউমেকটেনটা কি? এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা কি না প্রিপারেশনটাকে ড্রাই হওয়া থেকে রক্ষা করে। এক্সাম্পল গ্লিসারিন, সরবিটল। তো নেক্সট দেখা যাক 27 আন্ডার বিসিএস ক্লাস 1 ড্রাগ আর হ্যাভিং বিসিএস অর্থাৎ বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম। তো বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী ক্লাস 1 ড্রাগটা কি হয়ে থাকে? হাই সলিবিলিটি অ্যান্ড পারমিয়েবিলিটি, লো সলিবিলিটি অ্যান্ড পারমিয়েবিলিটি, হাই সলিবিলিটি অ্যান্ড লো পারমিয়েবিলিটি, লো সলিবিলিটি অ্যান্ড হাই পারমিয়েবিলিটি। তো কারেক্ট অ্যান্সারটা হলো হাই সলিবিলিটি অ্যান্ড পারমিয়েবিলিটি। তো রিজনটা দেখা যাক। Based on the intestinal permeability, solubility of drugs based on the intestinal permeability and solubility, Amodine et al. Develop biopharmaceutical classification system যেটাকে আমরা শর্টে বলে থাকি BCS, which classifies the drugs into one of the 4 groups: class 1, class 2, class 3, class 4. তো হেডিং হলো ক্লাস, সলিবিলিটি, পারমিয়েবিলিটি, অ্যাবজর্পশন প্যাটার্ন, রেট লিমিটিং স্টেপ ইন অ্যাবজর্পশন আর এক্সাম্পলস। তো দেখা যাক ক্লাস 1টা কি হয়ে থাকে? সলিবিলিটি হাই হয়ে থাকে আর পারমিয়েবিলিটি হাই হয়ে থাকে, আর সেটা ভালো অ্যাবজর্ব হয়। আর তার রেট লিমিটিং স্টেপ হলো গ্যাস্ট্রিক এমটিং। তার এক্সাম্পল হলো ডিলটিয়াজেম। ক্লাস 2 এরটা কি হয়ে থাকে? তার সলিবিলিটিটা লো আর পারমিয়েবিলিটি হাই, আর অ্যাবজর্পশনটা প্যাটার্নটা হলো ভেরিয়েবল, আর রেট লিমিটিংটা হলো ডিসসলিউশন। তার এক্সাম্পল হলো নিফিডিপিন। আর ক্লাস 3 এর হলো তার সলিবিলিটি হাই, পারমিয়েবিলিটি লো, অ্যাবজর্পশন প্যাটার্ন ভেরিয়েবল,
রেট লিমিটিং স্টেপ হলো পারমিয়াবিলিটি, এক্সাম্পল ইনসুলিন। আর ক্লাস 4 হলো দুটোই লো হয়ে থাকে, অ্যাবজর্পশন প্যাটার্ন পুয়ারলি অ্যাবজর্ব। আর রেট লিমিটিং স্টেপটা হলো কেস বাই কেস, এক্সাম্পল ট্যাক্সল। তো আমাদের 4টে ক্লাস আছে, 4টে ক্লাসের প্রথম ক্লাসের দুটোই হাই হাই, তারপরটা হলো লো হাই, তারপর একটা হাই লো, তবে লো লো। অ্যাবজর্পশন প্যাটার্নটা আমি কি করে বুঝতে পারবো? যা সলিবিলিটি ভালো হবে, তার যার সলিবিলিটি পারমিয়াবিলিটি দুটোই ভালো হবে, তার সেটা ওয়েল অ্যাবজর্ব। আর যার সলিবিলিটি লো কিন্তু পারমিয়াবিলিটি হাই, তার অ্যাবজর্পশন ভেরিয়েবল, ভেরি করতে পারে। আর যার সলিবিলিটি হাই, পারমিয়াবিলিটি লো, তারও অ্যাবজর্পশন ভেরিয়েবল, কিন্তু যার দুটোই লো সেটা পুয়ারলি অ্যাবজর্ব। এবার রেট লিমিটিং স্টেপটা আমি কী করে বলতে পারবো? অ্যাবজর্পশন, রেট লিমিটিং স্টেপ অ্যাবজর্পশন আমি কী করে বলতে পারবো? কোন রেট লিমিটিং স্টেপ? গ্যাস্ট্রিক এমটিং। প্রথমের কেসে রেট লিমিটিং হলো গ্যাস্ট্রিক এমটিং, কেননা তার দুটোই হাই। আর দ্বিতীয় নম্বর কেসে তার সলিবিলিটি লো বলে তার রেট লিমিটিং স্টেপটা হলো ডিসসলিউশন, কেননা সলিবিলিটি লো। আর 3 নম্বর কেসে পারমিয়াবিলিটি লো বলে তার রেট লিমিটিং স্টেপটা হলো পারমিয়াবিলিটি। আর চতুর্থতম ক্লাসের দুটোই লো, তাই জন্য তার রেট লিমিটিং স্টেপটা হলো ভ্যারি করে, কেননা কেসের উপর ডিপেন্ড করে কোন ড্রাগটা নেওয়া হচ্ছে। আর প্রথমটার এক্সাম্পল হলো ডিলটিয়াজেম, সেকেন্ডটা হলো নিফিডিপিন, তৃতীয়টা হলো ইনসুলিন, আর চতুর্থটা হলো ট্যাক্সল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A license to import drugs specified in Schedule X of the Drug and Cosmetics Rules 1945 shall be issued in Form 8, Form 8A, Form 10, Form 10A. তো অ্যান্সারটা হলো অপশন ডি, Form 10A। তো কোশ্চেনে কি বলছে? লাইসেন্স শিডিউল এক্সে স্পেসিফাই করা ড্রাগকে ইম্পোর্ট করার জন্য ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1945, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স রুলস 1945, তার শিডিউল এক্সে স্পেসিফাই করা ড্রাগকে ইম্পোর্ট করার জন্য লাইসেন্স লাগে। সেই লাইসেন্সটা আমরা কোনখান থেকে পাই? ফর্ম 10A থেকে। তো দেখা যাক ফর্মগুলো। ফর্ম 8, ফর্ম 8A, ফর্ম 10, ফর্ম 10A। ফর্ম 8 আর 10A হলো অ্যাপ্লিকেশন ফর্ম, আর ফর্ম 10 আর 10A হলো লাইসেন্স। অ্যাপ্লিকেশন ফর্ম মানে হলো আবেদনপত্র। তো ফর্ম 8টা হলো অ্যাপ্লিকেশন ফর লাইসেন্স টু ইম্পোর্ট ড্রাগস এক্সেপ্ট শিডিউল এক্স। শিডিউল এক্স ছাড়া যেই ড্রাগগুলো ইম্পোর্ট করতে লাইসেন্স লাগে তার অ্যাপ্লিকেশন ফর্ম। আর এটা হলো অ্যাপ্লিকেশন ফর লাইসেন্স টু ইম্পোর্ট ড্রাগস শিডিউল এক্স ড্রাগস। আর এইটা হলো এমন আবেদনপত্র শিডিউল এক্সে যেই ড্রাগগুলো আছে সেইগুলো ইম্পোর্ট করার জন্য লাইসেন্সের আবেদনপত্র। আর 10টা হলো লাইসেন্স গ্র্যান্টেড টু ইম্পোর্ট ড্রাগস, মানে 10টা হলো লাইসেন্সটা যেটা কিনা আমরা পেয়েছি শিডিউল এক্স ছাড়া বাকি ড্রাগগুলো ইম্পোর্ট করার জন্য। আর 10A হলো লাইসেন্স যেটা কিনা আমরা পেয়েছি শিডিউল এক্স এর আন্ডারে ড্রাগগুলোকে ইম্পোর্ট করার জন্য। তো নেক্সটটা দেখা যাক, কোশ্চেন দেখা যাক। Next question 29. A plot of lawn K equivalent versus 1/t known as a Venn তো ভ্যান ডগ প্লট, ওটা হাফ নয় হাফ হবে। ভ্যান ডগ প্লট, অপশন বি হারিনিয়াস প্লট, অপশন সি গিবস প্লট, অপশন ডি নান অফ দিস।
তো এই লন কে ইকুইভ্যালেন্ট ভার্সেস 1/t টার প্লটটাকে আমরা কি বলে থাকি? ভ্যান টপ প্লট। এই ভ্যান টপ ইকুয়েশনে দেখা যাক। ভ্যান টপ ইকুয়েশনটা হলো ডেল এইচ ইজ ইকাল টু ডেল জি প্লাস টি ডেল এস। আর ডেল জি আমরা কি জানি? মাইনাস আর টি লন কে ইকুইভ্যালেন্ট। তো কি দাঁড়ালো? ডেল জি এর মান বসানোর পর ডেল এ ইজ ইকাল টু মাইনাস আর টি লন কে ইকুইভ্যালেন্ট প্লাস টি ডেল এস। তো পুরো ইকুয়েশনটাকে আর টি দিয়ে ডিভাইড করা হলো, ডেল এস ডিভাইডেড বাই আর টি মাইনাস আর টি লন কে ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই আর টি প্লাস টি ডেল এস ডিভাইড বাই আর টি। তো আর টি কেটে গেল, টি কেটে গেল। তো কি দাঁড়ালো? লন কে ইকুইভ্যালেন্ট এদিকে আনার পর লন কে ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু মাইনাস ডেল এইচ আর টি প্লাস ডেল এস বাই আর। তো ডেল এস ডিভাইড বাই আরটাকে কে হিসেবে নিলাম, কনস্ট্যান্ট। তো কি দাঁড়ালো? লন কে ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর টি প্লাস কে। কেটা কি? একটা কনস্ট্যান্ট। এক্সোথার্মিক কেসে এই ডেল এইচটা নেগেটিভ হয়, তো নেগেটিভে কি হয়ে যায়? পজিটিভ ইকুয়েশন। তো লন কে ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু ডেল এইচ ডিভাইড বাই আর ইন্টু 1/t প্লাস কে। তো আমার ইকুয়েশনটা, তো লন কে ইকুইভ্যালেন্টটাকে ওয়াই নিলাম, 1t/টাকে এক্স নিলাম। তো ডেল এইচ ডিভাইড বাই আরটা কি হলো? এমটা মানে স্লোপ, আর কেটা হলো সি, যেটা কি না আমার কনস্ট্যান্ট কেটা। ওয়াই হলো এমএফসি আনার জন্য করলাম। তো লন কে ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই 1/t মানে লন কে ইকুইভ্যালেন্ট ভার্সেস 1/t এর গ্রাফটা আঁকলাম। আর গ্রাফটা পজিটিভ হবে, মানে লাইনটা ওপর দিকে, কেননা এটা পজিটিভ, মানে স্লোপটা পজিটিভ, মানে এমটা পজিটিভ বললে গ্রাফটা উপর দিকে। যদি এমটা নেগেটিভ থাকতো তাহলে গ্রাফটা নিচের দিকে থাকতো। তো তো স্লোপ হলো ডেল এইচ বাই আর, আর সি হলো কে। তো লন কে ইকুইভ্যালেন্ট ভার্সেস 1/t আমাদের কি দেয়, মানে কি ওর নামটা কি? ভ্যান টপ প্লট। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। The equation dp/dt is equal to pH vapor divided by RT square is known as Clausius equation, Clapeyron equation, Clausius-Clapeyron equation না Boltzmann-Planck equation। তো কারেক্ট অ্যান্সারটা হলো Clausius-Clapeyron equation। তো Clausius-Clapeyron equation CCE কি? এটা এমন একটা ইকুয়েশন যেটা কিনা করা হয় কোন একটা কম্পোনেন্ট যখন তার দুটো ফেজেই প্রেজেন্ট আছে। মানে ওয়াটার ধরতে পারি আমরা, মানে এমন একটা কেস যেখানে ওয়াটারের সলিড ফর্মটা প্রেজেন্ট আছে আর ওয়াটারের লিকুইড ফর্মটা প্রেজেন্ট আছে ইকুইলিব্রিয়ামে। তো তার মোলার ফ্রি এনার্জি ইকুয়ালেন্ট হওয়ার কারণে তার মোলার ফ্রি এনার্জি ইকুয়াল, মানে জিএ ইজ হলো জিবি। তার তো আমার দুদিকে ডিফারেন্সিয়েশন করলাম, ডিজিএ ইজ ইকুয়াল ডিজিবি। আর আমরা জানি ডিজি ইজ ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। তো এই ডিজি ইজ ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি, এটা আমরা এই ডিজিতে বসালাম, ডিজিবিতে বসালাম। তো কি দাঁড়ালো? ভিডিপি মাইনাস ভিএডিপি মাইনাস এসএডিটি ইজ ইকুয়াল টু ভিবিডিপি মাইনাস এসবিডিটি। তো ওই ভিগুলো সব বাঁ দিকে নিয়ে চলে এলাম আর এসগুলো ডান দিকে। তো ভিএ মাইনাস ভিভি ডিপি ইজ ইকুয়াল টু এস এ মাইনাস এস বি ডিটি। তো কি দাঁড়ালো? ডিটিটাকে এদিকে আনার পর ভিডিপি মাইনাস
তো ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু এস এ মাইনাস এস বি ডিভাইডেড বাই ভি এ মাইনাস ভিবি। এটা হলো আমরা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। সেটারই আরেকটা ফর্ম এটা, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু পি এইচ ভেপার ডিভাইড বাই আর টি স্কোয়ার। তো এই ইকুয়েশনটা কি? ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Elimination after 4 half-lives in first order kinetics is 84, 93, 80.5 না 4.75। তো কারেক্ট অ্যান্সার হলো 93%। হাফ লাইফ কি? হাফ লাইফ হলো এমন একটা সময় যেখানে আমাদের কনসেন্ট্রেশনটা হাফ হয়ে যায়। কনসেন্ট্রেশনটা হাফ হওয়ার জন্য যেই সময় লাগে সেই সময়টাকে সেই ড্রাগটার হাফ লাইফ বলা হয়। মানে ধরা যাক এক্সটা x/2, তো x/2 হওয়াতে যত সময় লাগে তত সময়টা হলো তার হাফ লাইফ। তো এক্সটা x/2 হচ্ছে, x/2টা হলো x/4, x/4টা হচ্ছে x/8, x/8টা হলো x/16। তো হওয়াতে আমাদের কোশ্চেনে কি বলেছে? চারটে হাফ লাইফ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মেনটেন করে একটা ইকুয়েশন হচ্ছে, চারটে হাফ লাইফ হওয়ার পর তার কত এলিমেন্ট হয়ে যাবে একটা ড্রাগের। তো জিনিসটা তো ড্রাগটা প্রথমে চারটে হাফ লাইফ, তো আমার চারটে হাফ লাইফ অর্থাৎ জিনিসটা x/16 হওয়ার পর কতটা এলিমেন্ট হয়ে যাবে, মানে ইনিশিয়াল কনস্ট্যান্ট অ্যামাউন্ট যদি আমরা এক্সটাকে 100 ধরি, তাহলে রিমেনিং কত পড়ে আছে? 100 ডিভাইড বাই 16, 6.25। তাহলে কত মানে রিমেনিং পড়ে আছে, তো আমার কতটা এলিমেন্ট হয়ে গেল? 100 মাইনাস 6.25, তো কি দাঁড়ালো? 93.75। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Thixotropy in a plastic system indicates a gel-sol-gel transformation, while negative thixotropy indicates gel-sol-gel transformation, sol-gel-sol transformation, sol-gel-gel transformation, sol-sol-gel transformation. তো প্লাস্টিক সিস্টেমে থিক্সোট্রপি মানে জেল সল জেল ট্রান্সফরমেশন। তো নেগেটিভ থিক্সোট্রপি মানে কি? তো কারেক্ট অ্যান্সার হলো অপশন বি, সল জেল সল ট্রান্সফরমেশন। তো কারণটা দেখা যাক। থিক্সোট্রপি, it is defined as isothermal and comparatively low recovery of a system whose consistency is lost through shearing. তো কি হচ্ছে? তো এরা আমরা এক্সাম্পল নিতে পারি হানি, মানে মধু, সেটা জেল ফর্মে থাকে। সেটাকে যখন মানে একটা কন্টেনার নিলাম, সেখানে কিছু জল আর হানি নিলাম, সেই হানিটা জেল ফর্মে থাকবে, কিন্তু যখন আমি সেটাকে নড়াবো, মানে একটা স্ট্রেস দেবো, ফোর্স দেবো, তখন সেটা একদম পাতলা হয়ে যাবে। কিন্তু আবার যখন ফোর্সটাকে উঠিয়ে নেবো, তখন আবার ওই জিনিসটা আবার ওই সেম তার জেল ফর্মে ফিরে চলে আসবে। মানে প্রথমে জেল থাকলো, মানে প্রথমে জেল ছিল, ফোর্স দেওয়ার পরে সেটা সল হলো, আবার ফোর্স উঠিয়ে নেওয়ার ফলে সেটা আবার জেলে কনভার্ট হয়ে গেল। সেটাকে আমরা বলি থিক্সোট্রপি। আর এই পুরো জিনিসটাই হচ্ছে আইসোথার্মাল কন্ডিশনে, মানে কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না এই পুরো জিনিসটা হওয়ার সময়। আর নেগেটিভ থিক্সোট্রপিটা কি? যখন কোনো জিনিস আমার সল থেকে জেল থেকে সল হয়। মানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে আর কিছু পার্টিকেল আছে। ওই কিছু পার্টিকেলটা মানে কি মানে আর বিকার আছে, বিকারের মধ্যে ওয়াটার, বিকার আর ওয়াটার আর তার সাথে পার্টিকেল আছে।
তার মধ্যে কিছুটা ফ্লকুলেটেড ফর্মে আছে আর কিছু ডিফ্লকুলেটেড ফর্মে আছে। ফ্লকুলেটেড অর্থাৎ জমাট বেঁধে আছে, আর কিছু সেপারেট আছে ডিফ্লকুলেটেড। সলভ সে কন্ডিশনটা। আমি ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার ফলে কি হচ্ছে, যেগুলো জমাট বেঁধে আছে সেগুলো তার দিকে, যেগুলো জমাট বেঁধে নেই সেগুলোকে অ্যাট্রাক্ট করছে, জেল হচ্ছে। আর ফোর্সটাকে সরিয়ে দিলাম, আবার যেগুলো ফ্লকুলেটেড ছিল সেগুলো ফ্লকুলেটেড হয়ে গেল, আর যেগুলো ডিফ্লকুলেটেড ভাবে ছিল সেগুলো আবার বেরিয়ে ডিফ্লকুলেটেড ভাবে থাকতে শুরু করে দিল। এটা হলো নেগেটিভ ফিজিওথেরাপি। তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। Question number 33. Aggregates which are characterized by fibrous and open network have called as flocules, have high sedimentation rate, have high sediment. তো কোশ্চেনটা কি বলেছে, aggregates which are characterized by fibrous and open network have P called as flocules, Q have high sedimentation height, R have high sedimentation rate, S called as coagules. আর অপশনগুলো হচ্ছে, অপশন এটা হলো পি এন কিউ, অপশন বি হলো পি কিউ আর, অপশন সি হলো কিউ এস, আর অপশন ডি হলো কিউ আর এস। তো কোশ্চেনে কি বলছে, অ্যাগ্রিগেটস যেটা কিনা ওপেন ফাইব্রাস ওপেন নেটওয়ার্ক ভাবে থাকে, সেটা কোনটা, মানে কোনটার সঙ্গে এটা ম্যাচ করছে। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা হলো অপশন বি, পি কিউ আর। ফ্লোকিউল ওই মানে পিটা হলো কল্ড অ্যাজ ফ্লোকিউলস, বাকিগুলো হাই সেডিমেন্টেশন হাইট, হ্যাভ হাই সেডিমেন্টেশন রেট। ফ্লোকিউল ফ্লোকিউলগুলিকে ফাইব্রাস ওপেন নেটওয়ার্ক অ্যাগ্রিগেট বলা হয়, আর ওদেরই হাই সেডিমেন্টেশন রেট থাকে আর হাই সেডিমেন্টেশন হাইট থাকে। ফ্লোকিউলস আর কোয়াগুলের মধ্যে ডিফারেন্স হয়। ফ্লোকিউল হলো ইট ইজ অ্যান ফাইব্রাস মানে থ্রেড লাইক ওপেন নেটওয়ার্ক অ্যাগ্রিগেট, আর কোয়াগুলসটা হলো ইট ইজ আ ক্লোজড নেটওয়ার্ক অ্যাগ্রিগেট। মানে এখানে জমাট বাঁধে, কিন্তু জমাটটা যেটা বাঁধে সেইগুলো খোলাখুলিভাবে প্রেজেন্ট থাকে, আর একটা থ্রেড হিসাবে প্রেজেন্ট থাকে, মানে ফাইব্রাস যেটাকে বলেন থ্রেড, সেটা প্রেজেন্ট থাকে ওপেন। আর কোয়াগুলসটা কি, অ্যাগ্রিগেট মানে জমাট, কিন্তু সেটা ক্লোজ ভাবে থাকছে, মানে সবগুলো মানে গুটি পেকে আর বল হিসেবে থাকছে হলো। তো অ্যাগ্রিগেট ওপেন নেটওয়ার্ক, এটাতে বুঝতে পারলাম এটা ফ্লোকিউলের ব্যাপারে বলছে, কিন্তু কি করে মনে থাকবে যে ফ্লোকিউলেরই হাই সেডিমেন্টেশন হাইট আর হাই সেডিমেন্টেশন রেট, সেটা দেখা যাক। ফ্লোকিউল হ্যাভ হায়ার সেডিমেন্টেশন রেট because they consist of larger and denser aggregates of particles compared to smaller cluster coagules. Floccule sedimentation rate high. কেন, মানে সেটা যখন সলভেন্টে দেওয়া হয় সেটা নিচে তাদের থেতিয়ে পড়ছে। কেন, কারণ তার মধ্যে লার্জার বড় বড় আর ঘনত্ব যার বেশি তেমন ধরনের পার্টিকেলের অ্যাগ্রিগেট প্রেজেন্ট থাকে। আর কোয়াগুলসটা কি, ছোট জমাট, তাই জন্য তার সেডিমেন্টেশনের কথা টাইম লাগে। Larger size and increased density allow them to settle more quickly and more efficiently. Larger size, বড় সাইজ আর বেশি ঘনত্ব তাকে নিচে থেতিয়ে পড়তে
বেশি ভালোভাবে সাহায্য করে আর বেশি তাড়াতাড়ি হয়। বেশি ভালোভাবে সাহায্য করার জন্য এর সেডিমেন্টেশন হাইটটা হাই, আর বেশি তাড়াতাড়িভাবে থেতিয়ে পড়ার জন্য তার সেডিমেন্টেশন রেটটা হাইট আর রেট। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। Question number 34. An antibiotic which has a half-life of 1 day is formulated as a 200 milligram tablet. How many milligram of antibiotic would remain after 6 days? 12.5 milligram, 6.25 milligram, 3.12 milligram, 1.56 milligram. তো একটা অ্যান্টিবায়োটিক যার কিনা 200 মিলিগ্রাম ওয়েট আর তার হাফ লাইফ 1 দিন, তো সেই অ্যান্টিবায়োটিকটা 6 দিন পর কত থাকবে? 6 দিন মানে যদি আমার 1 দিন সমান একটা হাফ লাইফ, তো 6 দিন সমান কটা হাফ লাইফ? 6টা হাফ লাইফ। তো 6টা হাফ লাইফের পর আমার এক্সট্রা কত হচ্ছে? x/64। আর আমার এখানে এক্সট্রা কত বলেছে? 200। তো 200/64 কত হচ্ছে? 3.125। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 35. Person contravening any provision of the drugs provision of the drugs in magic remedies, যেটা কিনা আমরা বলে থাকি objectionable advertisement act, is punishable with imprisonment up to 3 months or fine or both, imprisonment up to 6 months, imprisonment up to 4 months or fine or both, imprisonment up to 5 months or fine or both, imprisonment up to 6 months or fine or both. তো কারেক্ট অ্যান্সার অপশন ডি। তো কেন দেখা যাক এখানে কি বলছে? ম্যাজিক রেমিডিজ অ্যাক্ট, যেটা আমরা বলে থাকি অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট, সেখানে পার্সনটা যদি সেই নিয়মটা ফলো না করে তো তার পানিশমেন্ট কি? তাকে কি না 6 মাস জেলে থাকতে হবে, অথবা তাকে ফাইন দিতে হবে, অথবা কি তাকে জেলেও থাকতে হতে পারে, আর প্লাস ফাইনও দিতে হতে পারে। তো কেনটা দেখা যাক। অফেন্সেস বাঁ দিকে, পেনাল্টিস ডান দিকে। ফার্স্ট কনভিকশন, whoever contravenes any provision of this act, একটা কি ম্যাজিক রেমিডিজ অ্যাক্ট অর রুলস, পেনাল্টি কি হবে? imprisonment up to 6 months or fine or both. Second conviction, subsequent of the first conviction, imprisonment up to 1 year or fine or both on subsequent conviction. By company, every person at the time of commission is liable for the punishment. However, if he proves the offences was convicted without his knowledge or has taken all the precaution to prevent the commission of such offense. তো এই মানেটা কি হলো? যদি কেউ এটা প্রথমবার করে, মানে ফার্স্ট কনভিকশন, তখন তাকে 6 মাসের জেল অথবা ফাইন দিতে হবে, অথবা দুটো, মানে 6 মাসের জেলও হবে প্লাস ফাইন। যদি কোনো পার্সন এই সেম জিনিসটা আবার রিপিট করে, তাহলে তার 1 বছরের জেল অথবা ফাইন অথবা দুটোই। আর এটা কোম্পানির ক্ষেত্রে মানে যতগুলো পার্সন ওর সাথে ইনভলভ আছে সবাইকেই পানিশমেন্ট পেতে হবে। আর যদি কোনো যদি এমপ্লয়ি বলে যে আর যদি কোনো এমপ্লয়ি সে পানিশমেন্ট থেকে বাঁচতে চায়, তাহলে তাকে প্রুফ করতে হবে যে এটা তার
নলেজের বাইরে করা হয়েছিল, মানে এ এটার মধ্যে ইনভলভ নেই, আর এ মানে এ আগে সতর্ক, মানে আর এ আগে সতর্ক করেছিল যে এরকম কেস হতে পারে, এটা তাকে কোর্টে প্রুফ করতে হবে, তাহলে ওই পার্সেন্টটা মানে কোম্পানি সেই পার্সেন্টটা বাঁচতে পারে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 36, শিডিউল এন ইজ রিলেটেড উইথ ফার্নিচার অ্যান্ড অ্যাপারেটাস ইন ফার্মেসি, ওয়াটার বাথ ইন ফার্মেসি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ইন ফার্মেসি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস। তো কারেক্ট অ্যান্সারটা হলো ফার্নিচার অ্যান্ড অ্যাপারেটাস ইন ফার্মেসি। তো শিডিউল এনটা এবার কাউন্টটা দেখা যাক। শিডিউল এন হলো লিস্ট অফ মিনিমাম ইকুইপমেন্ট ফর দি এফিশিয়েন্ট রানিং অফ ফার্মেসি। তো আমার ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে যে শিডিউল এন হয় থাকে, সেই শিডিউল এনটা আমার সেই শিডিউল এনের মধ্যে কী বলা থাকে, মিনিমাম ইকুইপমেন্টের ব্যাপারে লিস্ট দেওয়া থাকে, মানে মিনিমাম ইকুইপমেন্টের লিস্ট থাকে যাতে কি না ভালোভাবে ফার্মেসিটাকে চালানো যায়। তো নেক্সট কোশ্চেনে দেওয়া যাক। The question 37, the solvents can exist in different crystalline forms called as enantiotropic, monotropic, pseudopolymorphs না amorphous। তো কারেক্ট অ্যান্সারটা হলো pseudopolymorphs। তো কারণটা দেখা যাক। The stoichiometric type of adducts where the solvent molecules are incorporated in the crystal lattice of the solid are called as solvents, and the trapped solvent as solvent of crystallization. The solvents can exist in different crystalline forms called as pseudopolymorphs. তো কি স্টয়চিওমেট্রিক অ্যাডাক্ট, যেখানে যেখানে কি না সলভেন্ট মলিকিউলগুলো সলিডের ক্রিস্টাল ল্যাটিসে ঢুকে থাকে, সেটাকে বলা হয় সলভেন্ট। আর যেই সলভেন্টটা ঢুকে থাকছে তাকে কি বলা হবে, সলভেন্ট অফ ক্রিস্টালাইজেশন। আর এই সলভেন্টটা বিভিন্ন ক্রিস্টালাইন ফর্মে হয়ে থাকে, প্রেজেন্ট হয়ে থাকে। এই বিভিন্ন ক্রিস্টালাইন ফর্মটাকে বলা হয় সিউডোপলিমর্ফস। তো আমার ইন্টারনাল স্ট্রাকচার অফ ডায়াগ্রাম আছে, এখানে ডায়াগ্রাম আছে, এই পুরো ডায়াগ্রামটাকে সলভেন্ট, এই বাইরে যে গোলগুলো আছে সেগুলোকে বলা হয় সলিড, আর ভেতরে গুলোকে বলা হয় ট্র্যাপ সলভেন্ট। এই ক্ষেত্রে কি সলভেন্ট অফ ক্রিস্টালাইজেশন। যে ইন্টারনাল স্ট্রাকচার অফ কম্পাউন্ড, সেই ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করে থাকি, ক্রিস্টালাইন, অ্যামরফাস। অ্যামরফাস অথবা নন ক্রিস্টালাইন। ক্রিস্টালাইনটাকে আমরা দুভাবে ভাগ করে থাকতে পারি, পলিমর্ফ আর একটা হলো মলিকুলার অ্যাডাক্ট। পলিমর্ফের ক্ষেত্রে সিঙ্গেল মলিকুলই থাকে, আর এই পলিমর্ফটাকেও দুভাবে ভাগ করতে পারি, এনানসিওট্রপিক, মোনোট্রপিক। এই মলিকুলার অ্যাডাক্টটাকে আবার দুভাগে ভাগ করতে পারি, নন স্টয়চিওমেট্রিক, স্টয়চিওমেট্রিক কমপ্লেক্স। স্টয়চিওমেট্রিক কমপ্লেক্সটা কি, ওটাকে আবার দুভাগে ভাগ করতে পারি, অর্গ্যানিক সলভেন্টস আর হাইড্রেটস। তো সব কম্পাউন্ডগুলোকে দুভাবে ভাগ করা যায়, ক্রিস্টালাইন অ্যামরফাস, ক্রিস্টালাইন অ্যামরফাস। ক্রিস্টালাইনটাকে আবার দুভাগে ভাগ করা যায়, পলিমর্ফস, মলিকুলার অ্যাডাক্টস। পলিমর্ফসটা কি, সিঙ্গেল মলিকুল থাকে, সেই পলিমর্ফটাকে আবার দুভাগে ভাগ করা যায়, এনানসিওট্রপিক, মোনোট্রপিক। আর এই মলিকুলার অ্যাডাক্টটাকে দুভাবে ভাগ করা যায়, নন স্টয়চিওমেট্রিক অ্যাডাক্ট আর স্টয়চিওমেট্রিক কমপ্লেক্স। এই স্টয়চিওমেট্রিকটাকে আবার দুভাবে ভাগ করা যায়, অর্গ্যানিক সলভেন্টস আর হাইড্রেটস। তো নেক্সট কোশ্চেনে যাই।
আইডেন্টিফাই দি ইনকারেক্ট ম্যাচ। TGA, option A TGA, moisture content determination, option B transmission electron microscope, particle size, option C dissolution rate method, pK determination, option D DSC, useful for solid liquid interaction। তো কারেক্ট অ্যান্সারটা হলো DSC, ইউজফুল ফর সলিড লিকুইড ইন্টারাকশন। এই ম্যাচটা হলো ইনকারেক্ট। তো কারণটা দেখা যাক। প্যারামিটার্স ইনভলভড ইন প্রি ফর্মেশন স্টাডি। বাঁ দিকে প্যারামিটার, ডান দিকে মেথড অফ ডিটারমিনেশন। তো প্রথমটা হলো পিকে, এটার পোটেনশিওমেট্রিক মেথড, ডিসসলিউশন রেট মেথড। দ্বিতীয়টা হলো পার্টিশন কোএফিসিয়েন্ট, ডান দিকে ক্রোমাটোগ্রাফিক মেথড, TLC HPLC। বাঁ দিকে ইনভেস্টিগেশন অফ সলিড ইন্টারাকশন, ডান দিকে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। বাঁ দিকে ময়েশ্চার, ডান দিকে গ্র্যাভিটিমেট্রিক থার্মোগ্র্যাভিটিমেট্রিক অ্যানালিসিস TGA। বাঁ দিকে একটা পার্টিকেল সাইজ, ডান দিকে অপটিক্যাল মাইক্রোস্কোপি, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো প্রি ফর্মেশন স্টাডিতে কোন কোন প্যারামিটার ব্যবহার করা হয়? PKA, partition coefficient, investigation of solid interaction, moisture আর particle size। PKA প্যারামিটার বার করার জন্য কোন মেথডটা ব্যবহার করা হয়? পোটেনশিওমেট্রিক ডিসলিউশন রেট মেথড, পোটেনশিওমেট্রিক মেথড আর ডিসলিউশন রেট মেথড। আর পার্টিশন কোএফিসিয়েন্ট বার করতে ক্রোমাটোগ্রাফি মেথড, TLC HPLC। সলিড ইন্টারাকশন ইনভেস্টিগেশন করার জন্য DSC, যেটি আমার অপশন ছিল ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। তো এই DSCটা ইনকারেক্ট হলো। কিন্তু কারেক্ট যদি আমি কারেক্ট করতে চাই কী হবে? DSC ইউজফুল ফর সলিড ইন্টারাকশন। আর ময়েশ্চার বার করার জন্য গ্র্যাভিমেট্রি আর থার্মোগ্র্যাভিটিমেট্রিক অ্যানালিসিস TGA। আর পার্টিকেলসে বার করানো অপটিক্যাল মাইক্রোস্কোপি, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। সেম। তো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। অপশন এ Brownian motion of particles give flocculator suspension, option B Brownian motion of particles can be observed if particle size is 2 to 5 micrometer, option C Brownian motion of particles makes suspension unacceptable, option D to eliminate Brownian motion of particles 20% of glycerin solution with viscosity of about 5 CPS is used। তো কারেক্ট অ্যান্সার হলো অপশন D। তো দেখা যাক কেন। তো কোশ্চেনে কি বলেছে? এই চারটা স্টেটমেন্টের মধ্যে কোনটা ভুল? তো আমার অপশন ডিটা ভুল। কেন দেখা যাক। Brownian motion is the random motion of particles suspended in a medium. Brownian motion can be observed if particle size is above 2 to 5 micrometer. Brownian motion of the smallest particles gives flocculator suspension, which is pharmaceutically unacceptable. Hence, it is eliminated by dispersing the sample in 50% glycerin solution with viscosity of about 5 CPS. তো কি হলো? ব্রাউনিয়ান মোশনটা র্যান্ডম মোশন পার্টিকেলসের একটা মিডিয়ামের ভেতরে। ব্রাউনিয়ান মোশনটা দেখা যায় যখন পার্টিকেলের সাইজটা 2 to 5 মাইক্রোমিটারের মধ্যে হয়। ব্রাউনিয়ান মোশনে স্মলেস্ট পার্টিকেলগুলো ফ্লোকুলেটর সাসপেনশন দেবে, যেটা ফার্মাসিউটিক্যালি আনএক্সেপ্টেবল। ফ্লোকুলেটর সাসপেনশন মানে
মানে সাসপেনশন যেখানে ফ্লোকিউলস ফর্ম হচ্ছে, মানে জমাট বাঁধছে, যেটা আমার ফার্মাসিতে আনএক্সেপ্টেবল। মানে আমরা চাই না জমাট বাঁধতে কোনো জিনিসই ভালো রেজাল্ট দেবে না। এটাকে এলিমিনেট করার জন্য স্যাম্পলের মধ্যে 50% গ্লিসারিন সলিউশন দেওয়া হয়। এই গ্লিসারিন সলিউশনটা কী করে, ওই জমাটের মধ্যে ওই দুটো পার্টিকেলের মধ্যে জমাট হতে বাধা দেয়। তাতে কি হয়, ওই দুটো পার্টিকেল সেপারেটভাবে প্রেজেন্ট থাকে। আর এই যে 50% গ্লিসারিন সলিউশন থাকে, তার ভিসকোসিটিটা কত থাকে, 5 CPS। আমার কোশ্চেনে কি বলা হয়েছিল, অপশন ডিতে ওই ব্রাউনিয়ান মোশন এলিমিনেট করতে 20% গ্লিসারিন সলিউশন দেওয়া হয়। 20% হবে না, ওটার কারেক্ট যদি ওটার কারেক্টটা হলো 50% গ্লিসারিন সলিউশন, যার কিনা ভিসকোসিটি 5 CPS হতে হবে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Question number 40. If average weight of tablet is 450 milligram, what is the percentage of difference allowed? Option A plus minus 10%, option B plus minus 5%, option C plus minus 7%, option D plus minus 1%. তো কারেক্ট অ্যান্সারটা হলো অপশন বি প্লাস মাইনাস 5%। যদি কোশ্চেনে কি বলা হয়েছে, যদি আমার ট্যাবলেটের অ্যাভারেজ ওয়েট 450 মিলিগ্রাম হয়, তাহলে কত পার্সেন্ট ডিফারেন্স অ্যালাউ, এটা চেয়েছে। কারেক্ট অ্যান্সারটা বলা আছে প্লাস মাইনাস 5%। এবার কেন দেখা যাক, বাঁ দিকে অ্যাভারেজ ওয়েট অফ ট্যাবলেট, ডান দিকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ডিফারেন্স অ্যালাউড, আইপি ইউএসপি। যদি আমার ট্যাবলেটটা 80 মিলিগ্রাম অথবা তার কম হয়, আর ইউএসপি ক্ষেত্রে 130 মিলিগ্রাম অথবা তার কম হয়, তখন আমার ডিফারেন্সটা প্লাস মাইনাস 10% এতটা অ্যালাউ করা যায়। যদি আমার কোনো ট্যাবলেটের ওয়েট 200 থেকে 50 মিলিগ্রাম, 80 থেকে 250 মিলিগ্রাম, আর ইউএসপির ক্ষেত্রে 130 থেকে 324 মিলিগ্রাম, তখন তার কত পার্সেন্টেজ ডিফারেন্স অ্যালাউ করা যাবে, তখন সেই ক্ষেত্রে প্লাস মাইনাস 7.5%। আর যদি আইপির ক্ষেত্রে যদি 250 মিলিগ্রামের বেশি কোনো ট্যাবলেট হয়ে থাকে, আর ইউএসপির ক্ষেত্রে 324 মিলিগ্রামের কোনো বেশি ট্যাবলেট হয়ে থাকে, তখন প্লাস মাইনাস 5% অ্যালাউ করা যাবে। তো আজকের ভিডিওতে আমরা 21 জিপ্যাটের 2015 21 থেকে 40 পর্যন্ত কোশ্চেন করা হলো। তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে, বাই।